প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের মাধ্যমে শেষ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 18 মাস দেশ পরিচালনা করা উপদেষ্টারা এখন কে কোথায় আছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গং এই কথাটাই ব্যবহৃত হচ্ছে। ভারতীয় পত্রপত্রিকায় গত 17 মাস ধরে তাকে কখনোই ডক্টর ইউনূস বলেননি। তাকে টিটকারি করে বলা হতো মোহাম্মদ ইউনূস। অনেকে তাকে জঙ্গি ইউনূস বলতো, অনেকে তাকে আরও কত আজে বাজে কদর্য ভাষায় আক্রমণ করত। আমাদের দেশের মানুষ, বেশিরভাগ মানুষই তাকে সম্মান করেছেন শেষ পর্যন্ত, এবং তাকে সবাই ডক্টর ইউনূস বা ইউনূস সাহেব এই কথা বলে বা ইউনূস স্যার এই কথা বলে তাকে সম্বোধন করার চেষ্টা করেছে। তিনি যেভাবে তারেক রহমান সাহেবের সঙ্গে সমঝোতা করেছিলেন, কথা দিয়েছিলেন যে তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেবেন, সেভাবে তিনি নির্বাচন দিয়েছেন। তারপর ক্ষমতা হস্তান্তর নিয়ে আলী রিয়াজের কথার পর যে ধরনের, যাকে বলা হয়, সন্দেহ সৃষ্টি হয়েছিল, অবিশ্বাস সৃষ্টি হয়েছিল, সেটাও শেষ পর্যন্ত টিকেনি। তিনি সেই ক্ষমতা হস্তান্তর করেছেন। তো তার যারা আপনজন তারা বলার চেষ্টা করছেন যে দেখো দেখো দেখো, রাজনীতিবিদরা তো কথা দিয়ে কথা রাখে না। তারা একবার ক্ষমতায় বসলে সেই ক্ষমতা থেকে, ক্ষমতার চেয়ার থেকে সরতে চায় না। আমাদের ইউনূস স্যার কত ভালো মানুষ, তিনি যেভাবে কথা বলেছেন ঠিক সেইভাবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়েছেন, একদিন এদিক ওদিক হয়নি। আবার নির্বাচনের পরে যত দ্রুত সম্ভব তিনি ক্ষমতা হস্তান্তর করে তার আপন পেশায় চলে গিয়েছেন। এবং তিনি যে তার আপন পেশায় চলে যাবেন এই কথা তিনি ক্ষমতায় থাকতে একাধিকবার বলেছেন। নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে বা সেই মাহফুজ আনাম সাহেবের সঙ্গে যে সাক্ষাৎকার, সেখানে তিনি একই কথা বলেছেন। বিদেশি পত্রপত্রিকার সঙ্গে একই কথা বলেছেন যে আমি রাজনীতির মানুষ না, ক্ষমতার মানুষ না, পথ চলতে চলতে এসে গেছি, এতটা চিন্তা ভাবনা করিনি। তারা আমাকে বলল, আমিও চলে আসলাম, দেখি না কিছু একটা করা যায় কিনা, হলে ভালো, না হলে কি আর করার আছে, আসছি, চলে যাব। তিনি ঠিক যেভাবে কথা বলেছেন তার পরিণতিটি আসলে ঠিক সেইভাবে তিনি ঘটিয়েছেন। এখন আমরা কি তার প্রতি কৃতজ্ঞ থাকব যে জুলাই আগস্ট বিপ্লবের পরে যদি না আসতেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে বাংলাদেশে একটি দুর্ভিক্ষ হতো, বাংলাদেশে একটি জনযুদ্ধ হতো, এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব চলে যেত এবং একটি সিভিল ওয়ারের কবলে পড়ে দেশ তছনছ হয়ে যেত। কথা কি ঠিক তাই? এটা ডক্টর ইউনূসের যারা ভক্ত তারা বলেন, কিন্তু তার প্রতিপক্ষ যারা ইদানিং তারা সবাই বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনূসের জায়গায় যদি রাম, শাম, যদু, মধু, লেদু, গেদু, ধলা তারা যদি আসতেন, তাহলে পরিস্থিতি এর চাইতে খারাপ হতো না। এই যে কথা, বড় বড় সাংবাদিকরা টেলিভিশনে সে কথা বলছেন, খুবই জঘন্য কথা, খুবই আপত্তিকর কথা। মানে এখানে আপনি যদি ধরেন রাম, শাম, যদু, মধু যদি ধরেন, তাহলে সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, নাপিত, ধোপা, চণ্ডাল থেকে শুরু করে মেথর, ঝাড়ুদার যারা রয়েছে, কাজের বুয়া, এই সমস্ত লোকদেরকে আমরা সাধারণত লেদু, গেদু, ধলা, রাম, শাম, যদু, মধু এই কথাগুলো দিয়ে বোঝাই। এখন যারা বলার চেষ্টা করছেন যে এই যে বুয়াকে যদি এনে বসিয়ে দেওয়া হতো, নাপিতকে যদি বসিয়ে দেওয়া হতো, তারপর মুসিকে যদি বসিয়ে দেওয়া হতো, তারাও যে ব্যাড পারফরমেন্স করতেন, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ব্যাড পারফরমেন্স করেছেন তার চেয়ে খারাপ হতো না। ইট মিনস ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যে অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়েছে, যে মব কালচার হয়েছে, শিক্ষা দীক্ষার 12টা বেজেছে, ছেলেরা মেয়েরা রাস্তায় বের হয়ে পুরো সমাজকে যেভাবে অশান্ত করে তুলেছে, কিশোর গ্যাং যেভাবে বেড়েছে, প্রশাসনের সমস্ত চেইন অফ কমান্ড যেভাবে ভেঙে পড়েছে, এটা রামশ্যাম, যদু, মধু আসলেও এরকম হতো। আবার এটাকে যদি আপনি একটু ভিন্নভাবে নেন, তাহলে আপনি বলতে পারেন যে রামশ্যাম, যদু, মধুর পরিবর্তে যদি আম জনতা আসতো, অর্থাৎ ওই যে হান্নান মাসুদ, আম আদমি পার্টির, না, এই যে বাংলাদেশে আছে একটা পার্টি যেটা
যাকে সবাই তারেক বলে ডাকেন, সেই তারেক রহমান সাহেব, ওই পার্টির প্রধান, তিনি যদি প্রধান উপদেষ্টা হতেন, তাহলে ওই যে যদু মধুর চাইতে তারা ভালো চালাতে পারতেন। ইট মিনস ডক্টর মোহাম্মদ ইউনূস, জনাব তারেক রহমান, মানে তারেক রহমান যিনি এখন প্রধানমন্ত্রী, তারেক রহমান না, আরেক তারেক রহমান আছেন বাংলাদেশে, তিনিও বাংলাদেশে যথেষ্ট বিখ্যাত তারেক রহমান, তিনিও প্রধান উপদেষ্টা হলে সেই জনতা দলের প্রধান হিসেবে তিনি, তারেক রহমান, বাংলাদেশকে ভালো চালাতে পারতেন। এটা আলোচনা হচ্ছে। আর যদি বলেন যে যোগ্যতম লোক যদি আসতেন, সত্যিকার অর্থে যোগ্য, দ্য লিডারশিপ কোয়ালিটি যাদের আছে, তারপর দেশপ্রেম আছে, তারা যদি ক্ষমতা আসতেন, তাহলে এই 17 মাসে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ডক্টর ইউনূসকে সুযোগ দিয়েছিল, সেই সুযোগ কোনো যোগ্যতম লোক পেলে বাংলাদেশের আমূল পরিবর্তন ঘটে যেত। তো তিনি সেই কাজগুলো করেননি। কথা ক্লিয়ার। অন্য সবাই যারা বলছেন যে তিনি চলে গেছেন, ইউনূস সাহেবের প্রতিপক্ষ বলার চেষ্টা করছেন যে তিনি যেতে চাননি, তাকে বাধ্য করা হয়েছে। তিনি যেতেন না যদি তিনি মোটামুটি সফল হতেন। আর তিনি একটি হট সিটের উপর বসেছিলেন এবং তিনি যে সকল কাজকর্ম করে গেছেন, যে সকল কাদা মাখিয়ে গেছেন, কলঙ্ক লেপন করে গেছেন, এবং তার সময়টিতে যত টাকা ছাপা হয়েছে, মুদ্রার মান যেভাবে কমেছে, আইন শৃঙ্খলার যেভাবে অবনতি হয়েছে, সেটি বর্তমান সরকারের পক্ষে সামাল দেওয়া রীতিমতো পোল সুরাত পার হওয়ার মতো ঘটনা। যদি পান থেকে চুন খসে, 19 থেকে 20 হয়, বিএনপির মতো দল, রাজনৈতিক দল তছনছ হয়ে যাবে এবং জনাব তারেক রহমান সাহেবের সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের অর্জন এলোমেলো হয়ে যাবে। এর ফলে কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানার যে কর্মকাণ্ড, এগুলো নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। সব যে সঠিক হচ্ছে তা নয়। আমাদের দেশে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, ক্ষমতায় থাকলে মানুষ একভাবে কথা বলে, আর ক্ষমতা চলে গেলে মানুষের মাথা খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে ক্ষমতা চলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, এখন তাকে কেন্দ্র করে কিছু মানুষের যে রাগ, ক্রোধ, ক্ষোভ, এটা যেভাবে আসছে, এতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস বিপদে পড়বেন। এবং আমাদের মতো কিছু লোক আমরা বলেছিলাম যে ওনার যখন ক্ষমতা চলে যাবে, ওনার গ্রামীণ ব্যাংক ভবন সমস্যায় পড়বে, ওনার ব্যবসা বাণিজ্যের সমস্যায় পড়বে, উনি নিজে সমস্যায় পড়বেন, ওনার আত্মীয় স্বজন থেকে শুরু করে ওনার যে পৈতৃক বাড়ি, ভিটা বাড়ি, সব কিছুই সমস্যায় পড়বে। এবং এখন আলামত দেখে সেই রকমই মনে হচ্ছে। তিনি যদি এই সময় হঠাৎ করে রাষ্ট্রপতি হয়ে যান, এবং এখন শাহাবুদ্দিন চুপ্পুর মতো রাষ্ট্রপতি নয়, আপার হাউজ হবে, এবং যেভাবে তিনি সেই যাকে বলা হয় জুলাই সনদে সব কিছু লিখে রেখেছেন, যেভাবে তিনি সংস্কার কমিটি করেছেন, ঠিক সেইভাবে যদি সব কিছু পরিবর্তন হয়, তাহলে হয়তো রাষ্ট্রপতি পদে থাকলে লোকজন বা সরকার কেউ তার বিরুদ্ধে যেতে সাহস পাবে না। আদারওয়াইজ তাকে কিন্তু সমস্যায় পড়তে হবে। তো এই অবস্থাতে যে তার বিরুদ্ধে মামলার কথা হচ্ছে, মোকদ্দমার কথা হচ্ছে, এটা বোধহয় থামবে না, এটা চলতে থাকবে, ব্যাপকভাবে চলতে থাকবে। বিভিন্ন মানুষ তাকে মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে। আমরা চাই এই বয়োবৃদ্ধ মানুষটি যেন বৃদ্ধ বয়সে বেইজ্জতি না হন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।